16তম বিসিএস প্রিলিমিনারি গণিত সমাধানে সকলকে স্বাগতম। আমরা অঙ্ক শুরু করব 41 নম্বর অঙ্ক দিয়ে। 41 নম্বর অঙ্কে বলা আছে যে নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়। তো এখানে আমাদের চারটি সংখ্যা দেওয়া আছে 2048 512 1024 48। তো এখানে আমাদের ভাজক সংখ্যা কয়টি সেটা বের করতে পারে না, আমাদের বলছে এখানে যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। তো এখানে একটা বিষয় ট্রিক্স খেয়াল রাখবেন, যেরকম যদি সংখ্যা দেওয়া থাকে কয়েকটি, তাহলে যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সবসময় পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বেজোড় হয়। তাহলে এখানে 1024 এটা আমরা সবাই জানি যে পূর্ণ বেজোড় সংখ্যা, বা এটা যদি আমরা রুট করি তাহলে এখানে হবে 3 3 9, এখানে থাকবে 1 2 4, 3 2 6 62, 62 দুগুণে 1 2 4 মানে 32কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1024 হয় এবং এটি পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যার সব ভাজক সংখ্যা সবসময় বেজোড় হবে, তাহলে এখানে অ্যান্সার হবে 80। এরপরে 42 নম্বর অঙ্ক। 42 নম্বর অঙ্কে বলা আছে যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সহিত 3 যোগ করিলে যোগফল 24 36 এবং 48 দ্বারা বিভাজ্য হইবে, সংখ্যাটি কত? তাহলে আমরা যেটা করব যে আমাদের 24 36 এবং 48 48 তিনটি সংখ্যা দেওয়া আছে, যদি লসাগু করবো আমরা ফার্স্ট 2 দিয়ে করলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36 আর 24 দুগুণে 48। তাহলে এখানে পাচ্ছি আমরা 2, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এটা যদি আমরা 3 দিয়ে করি 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, আবার 2 দিয়ে করবো 2 1 2 3, 2 দুগুণে 4। তাহলে আমরা এখানে লসাগু পাচ্ছি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। তাহলে আমাদের লসাগু পাচ্ছি কত আমরা 144। তো 144 যেহেতু বলছে আমাদের কোনো লঘিষ্ঠ সংখ্যার সহিত 3 যোগ করিলে যোগফল 24 36 ও 48 দ্বারা বিভাজ্য হইবে। যদি 3 যোগ করলে তাহলে আমরা যেটা করবো এখানে 3 বিয়োগ করে দিব, তাহলে আমাদের সংখ্যাটা হবে 141। এই 141-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে সেগুলো কী হবে, সেগুলো 24 36 এবং 48 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। 43 নম্বর অঙ্ক। 43 নম্বর অঙ্কে বলা আছে যে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত হবে? এখানে আমাদের সুদের হার বের করতে বলছে। তো ধরে নিই আমরা সুদের হার হচ্ছে x%। তাহলে 500 টাকার 4 বছরের সুদ কত হবে? 500 এর x% গুণ 4 প্লাস আবার এখানে দেওয়া আছে 600 টাকার 5 বছরের সুদ। 600 টাকার x% সেম, যেহেতু সুদের হার একই, তাহলে এটা হবে কি, এটা হচ্ছে 5 বছরের সুদের হার। এই দুটাই, এই সুদ এবং এই সুদ মিলে হবে কত? টোটালটা 500 টাকা হবে। তাহলে এখান থেকে যদি আমরা x এর ভ্যালুটা বের করি তাহলে আমরা পাবো 500 গুণ x/100 গুণ 4 প্লাস 600 গুণ x গুণ 5, নিচে হচ্ছে 100। 0 0 কেটে গেল, এটা 0 0 কেটে গেল। তাহলে আমাদের উপরে থাকবে কত? 4 5 20x প্লাস এখানে পাচ্ছি আমরা 5 6 30x ইকুয়াল 500, আর এখানে পাচ্ছি আমরা 50x ইকুয়াল 500, দেন x ইকুয়াল 50 ভাগ করলে এখানে হবে 5 250। তো x এর মান হচ্ছে আমাদের কত? 10। তাহলে এটা হবে 10%, যে 500 টাকার 4 বছরের সুদ 10% হারে এবং 600 টাকার 5 বছরের সুদ 10% হারে যদি মুনাফাটা টোটাল যোগ করা তাহলে 500 টাকা হবে। তো এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 44 নম্বর অঙ্ক করবো এবার আমরা। 44 নম্বর অঙ্কে বলা আছে যে 2 ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? তাহলে তারা দুজন মিলে করতে পারে 8 দিনে এবং একজন করতে পারে 12 দিনে। তাহলে অপর ব্যক্তি ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমরা লিখতে পারি যে দুজন মিলে করে কি 8 দিনে করে পুরো কাজ, একটি কাজ। তাহলে একদিনে করবে কত? 1/8 অংশ। এটা হচ্ছে দুজন মিলে একদিনের অংশ। আচ্ছা, তাহলে একজন করে 12 দিনে একটি কাজ, তাহলে একদিনে করবে 1/12 অংশ। তাহলে এটা হচ্ছে দুজন মিলে কাজ এবং এটা হচ্ছে একজনের কাজ। তাহলে আমরা যে দুজন মিলে কাজের থেকে একজনের কাজ যদি বাদ দিই তাহলে আরেকজনের কাজ এমনি পড়ে থাকবে। তাহলে 8 আর 12 লসাগু করলে হবে 8 আর 12 লসাগু করলে হবে 24। তাহলে এখানে 3 8 24, 3 1 3 এবং 12 2 24, তাহলে 2 1 2। তাহলে এখানে পড়ে থাকবে কত? 1/24 অংশ কাজ হচ্ছে বাকি আছে। তাহলে যে দ্বিতীয়জন সে একদিনে করে 1/24 অংশ, তাহলে 1/24 অংশ করে একদিনে, তাহলে পুরো অংশ বা এক সম্পূর্ণ অংশ করবে কত? 24 গুণ 1, নিচে হচ্ছে 1। তাহলে 1 1 কেটে গেলে থাকবে হচ্ছে 24 দিনে সে করবে। এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আমরা করব 45 নম্বর অঙ্ক। 45 নম্বর অঙ্ক বলা আছে যে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করিল। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হইতো এবং বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হইতো তাহলে তাহার 20% লাভ হইতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো যেহেতু এখানে আমাদের বলা আছে যে 20%
লাভ হবে। তো আমরা যদি ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% লাভে আমাদের বিক্রয় মূল্য হবে কত? 120 টাকা। আচ্ছা, আবার যদি ক্রয় মূল্য যদি 10% কম হতো, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হতো? 10% কম হলে আমাদের ক্রয় মূল্য হতো 100 - 10, তাহলে সেটা হতো 90 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, তাহলে আমাদের বিক্রয় মূল্য হতো কত? 120 টাকা। এবং ক্রয় মূল্য যদি 1 টাকা হতো, সেটা হতো 120/100। এবং এই যে 90 টাকা, ক্রয় মূল্য যদি 90 টাকা হতো, তাহলে আমাদের বিক্রয় মূল্য হতো কত? 120/100, উপর হচ্ছে 90, 00 কেটে যাবে, 9 × 108 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য যদি 90 টাকা হতো বা 10% কম হতো, তাহলে আমাদের বিক্রয় মূল্য হতো কত? 108 টাকা। এখন আমাদের একটা ক্ষতি দেওয়া আছে, সেটা হচ্ছে 7.5%, 7 × 1 = 2, যেটা হচ্ছে 15/2। এখন এই ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত? তাহলে সেটা হবে যে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছি, 100 থেকে আমাদের ক্ষতিটা বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে 15/2। তাহলে এখানে আমরা পাচ্ছি 200 - 15, তাহলে 185/2। এটা হচ্ছে 7.5% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এখানে আমার 90 টাকা যদি ক্রয় মূল্য হতো, তাহলে একটা বিক্রয় মূল্য পেয়েছি, এবং 7.5% ক্ষতিতে একটা বিক্রয় মূল্য পেয়েছি। তো এই দুইটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কত, সেটা আমরা বের করবো। সেটা হচ্ছে 108 বিয়োগ 185/2। তাহলে এখানে লসাগু করলে পাচ্ছি আমরা 2। 108 হচ্ছে 216 - 185, সেটা হবে 31/2। তাহলে 31/2 টাকা যদি বেশি হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। মানে বিক্রয় মূল্য 31/2 টাকা যদি বেশি হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। কারণ আমরা 100 দিয়ে অঙ্ক করতেছি। এখন 1 টাকা বেশি হলে সেটা কী হবে? 100 গুণ উপরে 2, নিচে হচ্ছে 31, কারণ এই পাশে ফ্র্যাকশন থাকলে এটা উল্টে যাবে। এবং যদি 31 টাকা বেশি হয়, কারণ আমাদের প্রশ্ন দেওয়া আছে 31 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণ 2, নিচে হচ্ছে 31, এবং এখানে একটা 31 গুণ হবে। 31 কেটে গেলে আমাদের থাকবে 100 দুগুণে 200 টাকা। তাহলে এটা হবে প্রশ্নের উত্তর। এবার করবো আমরা 46 নম্বর অঙ্ক। 46 নম্বর অঙ্কে বলা আছে যে a + b + c = যদি 9 হয়, এবং a² + b² + c² = যদি 29 হয়, তাহলে আমাদের ab + bc + ca এর মান কত হবে? তো আমরা জানি যে a² + b² + c² = a + b + c² - 2 × ab + bc + ca। তাহলে আমাদের মানগুলো বসাই দিই। আমাদের মান বের করতে বলা হয়েছে ab + এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের a + b + c এর মানটা বসাই দিই, সেটা হবে 9 এটা 29, এবং a + b + c এর মান হচ্ছে 9, তার উপরে হোল স্কয়ার - 2, এটা 2ab + bc + ca। বা এখান থেকে আমরা পাচ্ছি যে এটাকে পুরোটাকে যদি এই পাশে নিয়ে আসা হয়, তাহলে মাইনাসটা পাশে আসলে প্লাস হয়ে যাবে। 2ab + bc + ca = 9 × 81 - 29। তাহলে এখানে পাবো আমরা 52, এবং 2 যেহেতু আছে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 26। তাহলে ab + bc + c এর মান হবে 26। এটা হবে প্রশ্নের উত্তর। 47 নম্বর অঙ্ক। 47 নম্বর অঙ্কে বলা আছে যে a² + b² - c² + 2ab / a² - b² + c² + 2ac এর মান কত হবে? আচ্ছা, তো এটাকে যদি আমরা এখন ভাঙি, সেটা হচ্ছে a² + b², যেহেতু a² + b² আছে, তাহলে আমরা 2abটাকে যদি এখানে নিয়ে আসি, কাছাকাছি নিয়ে আসি, এবং c² এর পাশে রাখি, এবং এখানে যদি আমরা যেটা করতে পারি, এখানে 2ac আছে, তাহলে a² আর c² নিব, তাহলে আমরা পাবো a² + c² + 2ac - b²। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এই পুরোটা মিলে আমাদের কি সূত্র? a + b² এবং এখানে থাকবে c², এবং নিচে থাকবে a + c² এবং নিচে হচ্ছে b²। তাহলে এখানে a² - b² সূত্র হয়ে গেল। তাহলে আমরা a² - b² সূত্র কি জানি? a + b, তাহলে +c হবে, এবং এখানে হবে a + b - c, এবং নিচে হবে a + c + b, এবং এদিকে হবে a + c - b। তাহলে a + b + c এবং a + b + c কেটে গেল, থাকবে হচ্ছে আমাদের a + b - c, এবং এখানে থাকবে হচ্ছে a - b + c। এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আমরা করব 48 নম্বর অঙ্ক। 48 নম্বর অঙ্কে বলা আছে যে a:b = 7, এবং b:c = 5:6। তাহলে আমাদের a:b:c এর মানটা বের করতে হবে, সেটা কত হবে? তাহলে আমাদের a:b যখন এখানে 4:7, যখন 4:7 দেওয়া আছে,
এবং B/C সমান সমান যখন দেওয়া আছে 5:6, তাহলে আমাদের ABC বের করতে কী করতে হবে, এই বিটাকে সমান করতে হবে। তাহলে আমরা যদি এটাকে গুণ করি 5 দ্বারা, তাহলে 4 × 5 = 20 এবং 5 × 7 = 35, এবং এখানে গুণ করি যদি 7 দ্বারা, তো 5 × 7 = 35 হবে এবং 6 × 7 = 42 হবে। তাহলে এই যে 35 কিন্তু মিল হয়ে গেছে, BB মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে A/B/C = 20:35:42। তাহলে এটা হবে অ্যান্সার। এবার আমরা করব 49 নম্বর অঙ্ক। 49 নম্বর অঙ্কে বলা আছে যে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। আচ্ছা, দুটি ত্রিভুজের মধ্যে যদি তিনটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটি সদৃশ না হবে কিন্তু সর্বসম নাও হতে পারে। কারণ সদৃশ মানে হচ্ছে এটার মতো দেখতে কিন্তু সেটা সাইজে বড় হতে পারে। সদৃশ মানে হচ্ছে এই যেটা থাকবে সেটার মতো অনুরূপ দেখতে, বাট সেটার মতো যদি সাইজ কিন্তু এক নাও হতে পারে। আর সর্বসম মানে হচ্ছে যে দুইটাই একই আকৃতি হবে। যে একটা ত্রিভুজে তিনটা কোণ যদি সমান হয় তাহলে সেটা সদৃশ তো 100% হবেই, কিন্তু সর্বসম না হতে পারে। এক্ষেত্রে এটা হবে প্রশ্নের উত্তর। সর্বশেষ অঙ্ক 50 নম্বর অঙ্ক। 50 নম্বর অঙ্কে বলা আছে চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেওয়া আছে হচ্ছে আমাদের 1:2:2:3। তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তো আমরা জানি কি চতুর্ভুজের ক্ষেত্রে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে টোটালটা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 1 2 3 4 5 5 আর 3 8 5 আর 3 8। যেহেতু বৃহত্তম কোণটা চেয়েছে তাহলে আমাদের কি, তো এখানে আমাদের বৃহত্তম কোণটা সেটা হচ্ছে 3। তাহলে আমার 360-এর 3 ভাগ হবে কি 8। মোট টোটাল হচ্ছে 8 ভাগ, তার মধ্যে 3 ভাগ, যেহেতু সবচেয়ে বৃহত্তম কোণ 3। তাহলে এটা আর কাটাকাটি করলে 4 × 32, এখানে থাকবে 5 × 40 45, 8 × 360। তাহলে এখানে 3 × 45 কত পাচ্ছি আমরা 135 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণের মান হবে 135 ডিগ্রি। তো এটা হবে প্রশ্নের উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবেন, ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।